where the mind is without fear and the head is held high, where knowledge is free. তো ছাত্রছাত্রীরা প্রত্যেকেই ভালো আছো। মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তরের উদ্যোগে যে টেলিক্লাসের আয়োজন হয়েছিল, তো আমি স্নেহাংশু চৌধুরী অক্রমণী স্কুল থেকে কালকে তোমাদের অ্যাসিড ক্ষার লবণ এর প্রথম অংশটুকু পড়িয়েছিলাম। আজকে তোমাদের বাকি যে অংশটুকু আছে সেইটা আলোচনা করব। তাহলে চলো দেখা যাক পরবর্তী অংশে কি কি আছে। তো আগের ক্লাসে আমি যেটা পড়িয়েছিলাম সালফিউরিক অ্যাসিড পর্যন্ত পড়িয়েছিলাম। তো তোমাদের আরেকটা অ্যাসিড সম্পর্কে আছে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো আজকে আমি নাইট্রিক অ্যাসিড এবং বাকি যে অংশ আছে সেইগুলো নিয়ে পড়ব। তো প্রথমেই বলে দিই, আমি রিয়াকশানগুলো দেখিয়ে যাব। তোমরা যেটা করবে, টিভিতে যখন দেখবে সেটা তো দেখছোই, ইউটিউবে তোমাদের এটা লোড করা হয়। ইউটিউব দেখার সময় যেটা করবে, যখন যে সমীকরণগুলো দেখাচ্ছি ইউটিউবে দেখার সময় স্ক্রিনশট করে জিনিসগুলোকে রেখে দেবে, ঠিক আছে? তো নাইট্রিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিডের আর একটা নাম হচ্ছে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল। মানে কি, আমাদের বিভিন্ন ধাতু অধাতু যা আছে বেশিরভাগই নাইট্রিক অ্যাসিডে সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, মানে দ্রবীভূত হয়। এই জন্য নাইট্রিক অ্যাসিডের আর একটা নাম হচ্ছে তেজি জল বা অ্যাকোয়া ফর্টিস। তোমাদের আগের দিনও বলেছি আমি, তোমাদের শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া আছে, কোনো প্রিপারেশন নেই। আমি ডাইরেক্টলি আজকে রাসায়নিক বিক্রিয়াতেই ঢুকছি। তাহলে রাসায়নিক বিক্রিয়া, তো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা প্রথম কালকে যেটা দেখেছিলাম কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। আগেও বলেছি HCl সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন কি করে, কার্বন ডাইঅক্সাইড আর এখানে যেহেতু নাইট্রিক অ্যাসিড আছে নাইট্রেট লবণ তৈরি করবে। যেমন সোডিয়াম কার্বনেট, তার মধ্যে যদি আমি নাইট্রিক অ্যাসিড যোগ করে দিই তাহলে বিক্রিয়া কি হবে, সোডিয়াম নাইট্রেট NaNO3 প্লাস CO2 গ্যাস বেরিয়ে যাবে প্লাস H2O তৈরি হবে। যদি বাইকার্বনেট থাকে সেটাও একই জিনিস তৈরি করবে, দিয়ে কার্বন ডাইঅক্সাইড জল বার করবে। আগের দিন আমরা অনেকগুলো রিয়াকশান করেছি এই টাইপের, আমি একটা একটা করেই দেখাচ্ছি। তার মানে ক্লোরাইড হলে HCl থাকলে ক্লোরাইড লবণ, সালফিউরিক অ্যাসিড থাকলে সালফেট লবণ, নাইট্রিক অ্যাসিড থাকলে নাইট্রেট লবণ তৈরি করবে। এটা হচ্ছে যে কোনো কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। নেক্সট যে বিক্রিয়া দেখিয়েছিলাম সেটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ আর জল। প্রথমে আগে দেখিনি সালফিউরিক অ্যাসিড যেমন দ্বিক্ষারীয় অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তাহলে কত ক্ষারীয় অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড তার অ্যাকোয়াস সলিউশন H3O প্লাস, H3 বলছি H2O জল, এটা লিকুইড। এর মধ্যে যখন ভাঙবে তাহলে কি তৈরি করবে, H3O প্লাস প্লাস NO3 মাইনাস। তার মানে এখানে একটাই H আছে, এক ক্ষারীয় অ্যাসিড। তার মানে এর ক্ষেত্রে যে লবণগুলো পাবো সেগুলো সব কিন্তু সমিত লবণ পাবো। আজকে লাস্ট অংশে সেই বিষয়টাই আমি আলোচনা করব। যেমন ধরে নাও নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমি নাইট্রিক অ্যাসিড যোগ করি তাহলে এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ জল। তাহলে লবণটা কি, সোডিয়াম এর সাথে যুক্ত হবে NaNO3 প্লাস জল তৈরি করলো, ঠিক আছে?
তার মানে যে কোনো ক্ষার যদি দিই তাহলে যেহেতু নাইট্রিক অ্যাসিড এক ক্ষারীয় অ্যাসিড, ওই জন্য সবসময় যে লবণটা তৈরি করবে সেটা কিন্তু সমিত লবণ তৈরি করবে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সমিত লবণ, অ্যাসিড লবণ দুটোই কিন্তু তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই দুটো কালকে পড়েছিলাম আমরা। তার সাথে আমরা আজকে যে বিষয়টা আরও পড়ব সেটা হচ্ছে জারণ ধর্ম। এটা আগের দিনও পড়েছি, জারণ ধর্ম। তো প্রথম বক্তব্য হচ্ছে জারণ ধর্ম, এটা কিন্তু তীব্র জারক অ্যাসিড। এবার জারক অ্যাসিড মানে কি? যে নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে। তো প্রথম কথা, নাইট্রিক অ্যাসিড তীব্র জারণ ধর্ম দেখাচ্ছে কেন? এর কারণটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড যদি কনসেন্ট্রেট মানে যদি গাঢ় হয়, এর জারণের ক্ষেত্রে যেটা মুখ্য ভূমিকা গ্রহণ করে সেটা রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবে। নাইট্রিক অ্যাসিড থেকে কি কি পায়? NO2 পায়, জল পায়, আর জায়মান অক্সিজেন পাই। এই জায়মান অক্সিজেনটাই অন্য কোনো পদার্থকে জারিত করতে সাহায্য করে। এই জন্য নাইট্রিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অক্সিডেন্ট হিসেবে কাজ করে। যদি ডাইলুট হয় মানে লঘু লঘু নাইট্রিক অ্যাসিড যদি থাকে, ডিল লিখলাম, পার্থক্যটা কোথায়? NO নাইট্রিক অক্সাইড তৈরি করবে, জল প্লাস ও, জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনই কিন্তু অধাতু বা ধাতু দুটোকেই জারিত করতে সাহায্য করে। তো প্রথম দেখব আমরা অধাতুর সাথে বিক্রিয়া, তারপরে আমরা দেখব ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে কেমিক্যালি ব্যালেন্সড করছি না, তোমরা পড়বে, নিজেরা ব্যালেন্স করবে। আমি যেগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া সেগুলো ব্যালেন্স করার পদ্ধতি বলে দেবো। এইগুলো আমি এখন আর ব্যালেন্স করছি না। তোমরা যখন দেখছো কি কি প্রোডাক্ট তৈরি হয়, ব্যালেন্স তোমরা জানো, তাহলে এইগুলোকে ব্যালেন্স করতে পারবে। যেগুলো একটু কঠিন তার পদ্ধতিগুলো আমি দেখিয়ে দেবো। তাহলে এটা গেল জারণ করার। কি দিয়ে জারণ করে? তাহলে জায়মান অক্সিজেন দিয়ে জারণ করে। নেক্সট আমরা যেটা বললাম, অধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের যে বিক্রিয়া সেইটা পড়ব। মনে রাখবে, লঘু অ্যাসিড মানে লঘু নাইট্রিক অ্যাসিড অধাতুকে জারিত করতে পারে না। লঘু নাইট্রিক অ্যাসিড অধাতুকে জারিত করতে পারে না। অনলি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড অধাতুকে জারিত করতে পারে। এবং জারিত করে কি তৈরি করবে? ধরে নাও কার্বন আছে, তাতে নাইট্রিক অ্যাসিড দিলাম, অবশ্যই সেটা কি? কনসেন্ট্রেট। কি তৈরি হবে? কার্বন জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড হবে। আর বাকিটা এখানে ইকুয়েশন লেখা আছে, দেখো। বাকি থাকলো কি? এই দুটো পরপর বসিয়ে দিবে, ব্যাস তোমার রিয়াকশন কমপ্লিট। তার মানে অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইডকে জারিত করেছে। নেক্সট, যদি ফসফরাস থাকে, P4 HNO3, এটাও কনসেন্ট্রেট। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ফসফরিক অ্যাসিড হবে, H3PO4 NO2 প্লাস H2O তৈরি হবে। এটা হচ্ছে অধাতুর যখন আমি জারণ করব। এই দুটো, যেমন ধরে নাও আর একটা আছে SO2, তার মধ্যে যদি এটা হচ্ছে অধাতব অক্সাইড, যদি জারিত করে তাহলে একে জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে একে জারিত করলে আমরা কি কি পেতে পারি এবার দেখব। দেখো, H2SO4 প্লাস NO2 তৈরি হবে। কিন্তু এই সেম বিক্রিয়ায় যদি আমি ডাইলুট দিয়ে করি, ডিল, এর মধ্যে একটু জল দিতে হবে, কারণ লঘু আছে মানে কি ওর মধ্যে জলের পরিমাণটা কিন্তু বেশি আছে। তাহলে এও জারিত করে কি করবে? সালফিউরিক অ্যাসিড প্লাস এ দেখো NO নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে গেছে। এইগুলো সব কিন্তু অধাতুর সাথে বিক্রিয়া। তোমাদের মনে রাখতে হবে, অধাতুর সঙ্গে যখন বিক্রিয়া করবে, যদি সেটা কার্বন থাকে কার্বন ডাই অক্সাইড, যদি ফসফরাস থাকে ফসফরিক অ্যাসিড, আর যদি কোনো অক্সাইড দেয় তাহলে সে তার অ্যাসিডে কনভার্ট করে দিবে, মানে
অ্যাসিড করলে দেখো অক্সিজেনের পরিমাণ বেড়েছে, পরে জানবে জারণ সংখ্যা দিয়েও এটাকে ব্যাখ্যা করা যায়, সেক্ষেত্রে দেখলেই বোঝা যাবে যে এর জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করছে। এই জন্য অধাতুর সঙ্গে যখন বিক্রিয়া করছে নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হচ্ছে, অপরকে জারিত করছে, ওই জন্য নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক অ্যাসিড। আর সবসময় মনে রাখবে লঘু নাইট্রিক অ্যাসিড কিন্তু কখনোই অধাতুকে জারিত করতে পারে না, অনলি কনসেন্ট্রেটই করতে পারে। এবার আমাদের আছে ধাতু। এবার ধাতুর সাথে বিক্রিয়া। ধাতু বলতে কে কে আছে? কপার আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, ঠিক আছে, বিভিন্ন ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, প্রত্যেকের সাথে বিক্রিয়া। তো বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তো ধাতু কিভাবে জারিত করে? প্রথমে ধরে নাও ধাতু দিলাম, যে কোনো ধাতু, ধাতুর মধ্যে আমি ধরে নাও নাইট্রিক অ্যাসিড যোগ করলাম। এবার এই নাইট্রিক অ্যাসিড বিভিন্ন শর্তের হতে পারে, উষ্ণ গাঢ় হতে পারে, নাতিগাঢ় শীতল হতে পারে, লঘু শীতল হতে পারে, অতু লঘু শীতল এটাও হতে পারে। তো আমি এখানটা কনসেন্ট্রেশন আমি উল্লেখ করছি না যে কি আছে, আমি নাইট্রিক অ্যাসিড দিয়েছি। তো ধাতু ফার্স্টে কি করে, সেটা যে কোনো কনসেন্ট্রেশনের নাইট্রিক অ্যাসিড দাও না কেন, ধাতু সবসময় ধাতব নাইট্রেট লবণ তৈরি করবে। ধাতব নাইট্রেট লবণ তৈরি করবে, তার সাথেও তৈরি করবে জায়মান হাইড্রোজেন। এটা হচ্ছে ওর ফার্স্ট কাজ, জায়মান হাইড্রোজেন। এই জায়মান হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিডকে বিজারিত করবে, কারণ জারক মানে অ্যাসিড নিজে বিজারিত হবে। বিজারিত হলে কি হবে? নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড এটা তৈরি করবে, তার সাথে জল হবে। এবার কোন কোন অক্সাইড? নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড যেটা লাফিং গ্যাস, অ্যামোনিয়াম নাইট্রেট, এই যৌগগুলো তৈরি করবে। নাইট্রোজেনের অক্সাইড বা যৌগ তৈরি করবে। এই ইকুয়েশনটাকে মনে রাখবে, তাহলে তোমার ইকুয়েশন করাটা সোজা। ধাতু নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করে নাইট্রেট, বিজারণ জায়মান হাইড্রোজেন, সেই জায়মান হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিডকে বিজারিত করবে, নাইট্রোজেনের অক্সাইড বা যৌগ তৈরি করবে দিয়ে জল। কি কি অক্সাইড? নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড আর অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করবে। এই ইকুয়েশনটাকে মনে রাখবে। এবার এই ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা বিক্রিয়া পড়ব। এবার এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো বিক্রিয়া আমরা কার কার সাথে পড়ব এবার সেটা দেখব। আমি জিঙ্কের সাথে ফার্স্ট বিক্রিয়া করাচ্ছি, খুব ভালো করে জায়গাটা দেখবে। জিঙ্ক, নাইট্রিক অ্যাসিড, জিঙ্ক, নাইট্রিক অ্যাসিড, জিঙ্ক, নাইট্রিক অ্যাসিড দিলাম আর জিঙ্ক, নাইট্রিক অ্যাসিড দিলাম। শর্ত কি প্রথমেরটা? উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়ে কাজটা করব। উষ্ণ আর গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে আমি বিক্রিয়াটা করছি। কি তৈরি হবে? প্রথমে বললাম লবণ, জিঙ্ক নাইট্রেট, নাইট্রেট লবণ হয়েছে। সঙ্গে কি এ যখন কনসেন্ট্রেট থাকবে মানে গাঢ় অবস্থায় থাকবে তখনও করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর তার সাথে লাস্টে দেখেছি রিয়াকশানে জল তৈরি হয়, জল তৈরি হবে। বিক্রিয়াগুলোর ব্যালেন্স গুরুত্বপূর্ণ। ব্যালেন্স হচ্ছে এটা 1:4। এবার বাকিটা তোমাকে ব্যালেন্স করতে হবে। এখানে 2, এখানে 2 দিয়ে দিলাম, জল 4, এখানে 2, দেখো ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। তাহলে 1:4 করলে তোমার ব্যালেন্সটা কিন্তু কমপ্লিট। তার মানে যখন কনসেন্ট্রেট নিব এই জায়গাটা খেয়াল রাখবেন, NO2 তৈরি হয়। আর প্রত্যেক ক্ষেত্রে এইটা আর এইটা তৈরি হবে, 4টা ক্ষেত্রে, শুধু পার্থক্য হবে এই জায়গাটা। এটা কি 1:1। 1:1 মানে কি? নাতিগাঢ় শীতল। তাহলে এখানটা লিখছি
নাতি গাঢ় শীতল যদি হয় তাহলে কি তৈরি হবে? একই জিনিস, নাইট্রিক অক্সাইড জল। দেখো পার্থক্য কোথায়? এই জায়গাটা, এইটা কিন্তু খেয়াল রাখবে। এক্ষেত্রেও তোমাকে ব্যালেন্স 3 8 3 আর এখানে 8 দিব, দিয়ে বাকিটা ব্যালেন্স এখানে 3 আছে মানে এখানে 3 দিব। নাইট্রোজেন 8, তাহলে এখানটা 2 3 2 6 6 আর 2 8 নাইট্রোজেন। হাইড্রোজেন 8 আছে, এখানে 4 দিয়ে দিব, ব্যালেন্স কমপ্লিট। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, পরীক্ষার হলে কিন্তু এইভাবেই তোমাকে মনে রাখতে হবে। এবার হচ্ছে লঘু শীতল। যদি লঘু শীতল নেওয়া হয়, লঘু শীতল নিলে কি হবে? একই জিনিস তৈরি হবে, জিঙ্ক নাইট্রেট, নাইট্রাস অক্সাইড প্লাস জল। তাহলে পার্থক্য কোথায় আসলো? আবার এখানটা আসলো, নাইট্রাস অক্সাইড তৈরি করেছে। এক্ষেত্রেও আমাকে যখন ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে, যখন আমরা ব্যালেন্সগুলো করব সিরিজটা পরপর মনে রাখবে। এটা হচ্ছে 4 10, তাহলে এখানটা 4 আছে মানে এখানে 4 দিতে হবে। এখানে নাইট্রোজেন 10, 4 2 8 আর 2 10, নাইট্রোজেন কমপ্লিট। হাইড্রোজেন 10, হাইড্রোজেন এখানে 5 দিয়ে দেবো, ব্যালেন্স কমপ্লিট। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এটা অতি লঘু আর যদি শীতল নেওয়া হয়, একদম মানে লঘু যদি হয়, এরও ব্যালেন্স, এর ক্ষেত্রে যেটা তৈরি হবে একই জিনিস। এবার একটা যৌগ তৈরি হবে, অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস জল। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রেও ব্যালেন্স হচ্ছে 4 10। বাকিটা এবার মেলাবো। নাইট্রোজেন, এখানে জিঙ্ক আছে, 4 দিয়ে দিলাম। নাইট্রোজেন 10, তাহলে এখানে 2 4 2 8 9 10 কমপ্লিট। হাইড্রোজেন 10, এখানে 4, এখানটা তাহলে কত দিতে হবে? আমাকে 10 করতে হবে, তাহলে 3 দিয়ে দেবো। 3 2 6 আর 4 10, আমার টোটাল 4টা বিক্রিয়ার ব্যালেন্স কমপ্লিট। 1:4, 3:8, 4:10, 4:10। প্রত্যেক ক্ষেত্রে জিঙ্ক নাইট্রেট জল তৈরি হবে। প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য কোথায়? যদি কনসেন্ট্রেট হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড, যদি নাতিগাঢ় শীতল 1:1 নাইট্রিক অক্সাইড, যদি লঘু শীতল হয় নাইট্রাস অক্সাইড যেটা লাফিং গ্যাস, আর যেটা অতি লঘু শীতল যদি হয় অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করবে। এটা প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে একই হবে। যাদের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় পার্থক্য আছে আমি সেই সমস্ত জায়গাগুলো উল্লেখ করে দিচ্ছি। আমি আর প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে আলাদা করে দেখাবো না। এই জিনিসটাকে তোমরা দেখে ভালো করে আয়ত্ত করে নিবে। আমি যে পার্থক্যগুলো বলছি সেই বিক্রিয়াগুলো মনে রাখবে, তাহলে কম সংখ্যক বিক্রিয়া পড়েই তোমার সমস্ত বিক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের কপারের সাথে যদি, আচ্ছা একটু ব্যতিক্রমটা বলে দিই, যদি ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম অতি লঘু ও শীতল যদি অ্যাসিড থাকে, অতি লঘু আর শীতল, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট করে, ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি করবে। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, এখানে 2, হাইড্রোজেন গ্যাস অপসারিত করবে। ম্যাঙ্গানিজ নাইট্রিক অ্যাসিড, একই শর্ত, অতি লঘু শীতল, এও তৈরি করবে কি নাইট্রেট লবণ, হাইড্রোজেন গ্যাস অপসারিত করবে। পরীক্ষায় তোমাকে প্রশ্ন দেয় এমন দুটি ধাতুর নাম লেখো যারা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি করে। নাইট্রিক অ্যাসিডের সাথে একমাত্র এরা দুটোই করে, বাকি সবাই কিন্তু বিক্রিয়া করে জল তৈরি করে। এরা দুজন লঘু শীতল, অতি লঘু শীতল নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস অপসারণ করে। তার মানে এই দুটো ধাতুর নাম মনে রাখবে যারা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস অপসারিত করে।
এবং শর্তটা হচ্ছে অতি লঘু শীতল। এই যে ব্যতিক্রমগুলো বলছি এগুলো এক একটা ব্যতিক্রম বলছি বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এটা গেল একটা। নেক্সট আমাদের যে বিক্রিয়াগুলো আছে তার মধ্যে আছে কপারের সাথে কিছু বিক্রিয়া তোমাদের করতে হয়। কপার, তাহলে কপারের সাথে যখন তুমি বিক্রিয়া করবে তাহলে কিভাবে করবে? তাহলে কপারের ব্যতিক্রম কি? জিঙ্ক, প্রথম যে জিঙ্কের 3টা বিক্রিয়া আছে ওই 3টা বিক্রিয়া কপারের ক্ষেত্রেও সেম থাকবে, শুধু জিঙ্কের জায়গায় কপার বসিয়ে দিবে, রিয়াকশন কমপ্লিট। শুধুমাত্র কপারে একটা অতিরিক্ত বিক্রিয়া হয়, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড বাষ্পের সাথে বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিড বাষ্পের সাথে যদি বিক্রিয়া করে, বিক্রিয়া কি তৈরি হবে? ওখানে নাইট্রেট তৈরি হচ্ছিল, এখানে অক্সাইড তৈরি হবে, এটাই ব্যতিক্রম। ওখানে অক্সাইড তৈরি হচ্ছিল, এখানে নাইট্রোজেন তৈরি হবে প্লাস জল H2O হয়েছে। এটাই হচ্ছে ব্যতিক্রম। এর ব্যালেন্স হচ্ছে 5-2, এখানে 5 দিব, নাইট্রোজেন 2 হয়েই আছে, জলে 2 হয়েই আছে, তার মানে আমার ব্যালেন্স কমপ্লিট। এই বিক্রিয়াটা গুরুত্ব কোথায়? গুরুত্ব হচ্ছে এই জায়গাটা, যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন আছে। এই বিক্রিয়ার সাহায্যে আমি বলতে পারি কিভাবে বিক্রিয়াটা করা হলো। ঠান্ডা করা হবে, নাইট্রোজেন যে গ্যাস, এটা একটা গ্যাস, এই গ্যাসটাকে সংগ্রহ করে সেই গ্যাসের মধ্যে ম্যাগনেসিয়ামকে দহন করলে কি হবে? সাদা গুঁড়ো, ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাদা গুঁড়ো তৈরি হবে। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাদা গুঁড়ো বা কঠিনটাকে আমি জলে দ্রবীভূত করলে ও কি তৈরি করবে? হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সঙ্গে তৈরি হবে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, যেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তার মানে এই অ্যামোনিয়া গ্যাস, আমরা জানি অ্যামোনিয়া গ্যাসে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন তো গন্ধহীন, তাহলে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, তার মানে এই ঝাঁঝালো গ্যাসটা আসছে কোথা থেকে? অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়ার একটা উপাদান নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনটা এসছে কোথা থেকে? ওই যে গ্যাসটা আমি সংগ্রহ করেছিলাম সেটা এসছে কোথা থেকে? নাইট্রিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটা প্রমাণ করে যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটাও একটা ব্যতিক্রম বিক্রিয়া। আচ্ছা, নেক্সট ব্যতিক্রম, নেক্সট ধাতু হচ্ছে আয়রনের ক্ষেত্রে পড়ব। আয়রনের ক্ষেত্রে জিঙ্কেরটা মনে রাখবে, জিঙ্কের প্রথমটা বাদ দিয়ে বাকি যে 3টা আছে সেই 3টার সাথে আয়রনের পরবর্তী 3টা বিক্রিয়া সেম টু সেম, শুধু জিঙ্কের জায়গায় আয়রন বসিয়ে দেবে। পার্থক্য কোনটা? কনসেন্ট্রেট যদি হয় তাহলে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, উষ্ণ ও গাঢ়। যদি নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে? যেমন আগের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যদি কনসেন্ট্রেট নিয়ে করা হয় তাহলে সেক্ষেত্রে যে বিক্রিয়াগুলো সংগঠিত হয় সেখানে নাইট্রেট লবণ তৈরি হয়। এ কি তৈরি করে? ফেরোসোফেরিক অক্সাইড, Fe3O4 প্লাস, ওখানেও NO2 এখানেও NO2 প্লাস জল তৈরি হবে। সেম জিনিস, ব্যালেন্স 3-8, এখানে 3 হয়েই আছে, নাইট্রোজেন মিলাবো, নাইট্রোজেন এখানে 8 দিয়ে দেবো, জল 4 দিয়ে দেবো, তাহলে তোমার ব্যালেন্স কমপ্লিট। তার মানে যত ধাতু আছে প্রত্যেকে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে? নাইট্রেট লবণ। কিন্তু আয়রন যখন বিক্রিয়া করবে তখন ফেরোসোফেরিক অক্সাইড, এইটার নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড তৈরি করবে। এতে কি সুবিধা বা কি অসুবিধা তোমরা মনে করে দেখো। লোহায় মরিচা পড়লে মরিচা নিবারণের জন্য বলা হয়েছিল লোহাকে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডে ডোবানো হয়। কেন? এই ফেরোসোফেরিক অক্সাইড লোহার উপর জমতে শুরু করবে, যখনই জমতে শুরু করবে ও আর কিন্তু অ্যাসিডের সংস্পর্শে আসতে পারবে না, তার ফলে বিক্রিয়াটা কি হবে? বন্ধ হয়ে যাবে। সেই জন্য আয়রনের এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার ফলে যে আয়রনটা পাবো সেটাকে বলে নিষ্ক্রিয় লোহা।
নিষ্ক্রিয় লোহা পাবো, অর্থাৎ লোহার ওপর ফেরোসোফেরিক অক্সাইডের একটা আস্তরণ পড়বে যা আর লোহাকে অ্যাসিডের সংস্পর্শে আসতে দেবে না। এই যে লোহাটা পাবো তাকেই বলবো নিষ্ক্রিয় লোহা। এই ঘটনাটা সেম অ্যালুমিনিয়ামও করতে পারে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা তৈরি হয় অ্যালুমিনিয়াম অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, ওই জন্য অ্যালুমিনিয়াম আর অ্যাসিডের সংস্পর্শে আসতে পারবে না। ওই জন্য অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিডকে রাখতে পারি। তার মানে অ্যালুমিনিয়াম আর বিক্রিয়া করবে না, তাহলে নাইট্রিক অ্যাসিড অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারবে না, বিক্রিয়ায় স্তব্ধ। ওই জন্য অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিডকে সংরক্ষণ করে রাখতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল আয়রনের ক্ষেত্রে ব্যতিক্রম বিক্রিয়া। তাহলে তোমাদের যেটা আছে কপারের সাথে বিক্রিয়া, জিঙ্কের সাথে বিক্রিয়া, ম্যাঙ্গানিজ সঙ্গে বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া, আর হচ্ছে আয়রনের সাথে বিক্রিয়া। এই কটা বিক্রিয়া তোমাদের সিলেবাসে আছে, এছাড়াও আরও বিক্রিয়া আছে কিন্তু সেগুলো তোমাদের নেই। তোমরা জাস্ট এই বিক্রিয়াগুলো যেভাবে তোমাদেরকে শেখালাম ওইভাবে মনে রাখবে, তাহলে কম সংখ্যক বিক্রিয়া পড়ে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, আগের দিন বলেছিলাম যে সালফিউরিক অ্যাসিডকে ঝামা পাথরের উপর যদি ফেলা যায় সালফিউরিক অ্যাসিড ভেঙে যায়। এখানেও ঠিক একই জিনিস, যদি নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত ঝামা পাথরের ওপর ফেলা যায়, মানে উত্তপ্ত যদি করা যায়, ঝামা পাথরের ওপর যদি ফেলা যায় তাহলে নাইট্রিক অ্যাসিড কিন্তু ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? NO2 প্লাস H2O প্লাস অক্সিজেন গ্যাস তৈরি করবে, ভেঙে যাবে। এই বিক্রিয়াটা প্রমাণ করে যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে কি আছে? অক্সিজেন আছে। তার মানে নাইট্রিক অ্যাসিডের যে উপাদান মৌলগুলো আছে তাদেরকে আমরা কিন্তু বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে সমাধান করতে পারি। ব্যালেন্স করা থাকছে না, যেগুলো ব্যালেন্স শেখাচ্ছি শিখি, এগুলো তোমরা পড়ার সময় ব্যালেন্সগুলো করে নেবে। তাহলে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করলো? নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল, অক্সিজেন। এই বিক্রিয়াটা প্রমাণ করে নাইট্রিক অ্যাসিডে কি আছে? জল আছে, এই অক্সিজেন আছে, জল আছে বলছি, অক্সিজেন আছে। তাহলে এটা গেল হচ্ছে জারণ। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অম্লরাজ। এটা খুবই ইম্পর্টেন্ট। অম্লরাজ কি? তোমাদের জিজ্ঞেস করে যে অম্লরাজ কি? 3 আয়তন, অবশ্যই কনসেন্ট্রেট HCl, আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড। এই যে মিক্সচারটা, এই মিক্সচারটাকে বলা হচ্ছে অম্লরাজ। 3 আয়তন গাঢ় HCl এর সাথে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণ সেটাকেই আমরা কি বলবো? অম্লরাজ। আসলে এখানে কি হয়? নাইট্রোসিল ক্লোরাইড, জায়োমান ক্লোরিন প্লাস জল, এটা তৈরি হয়। ঠিক আছে, নাইট্রোসিল ক্লোরাইড, ওখানে তৈরি হচ্ছে ক্লোরিন, এখানে 2, এখানে 2, তাহলে আমাদের নাইট্রোসিল ক্লোরাইড কিন্তু তৈরি হয়ে গেছে। এইখানে এই জিনিসটা মুখ্য ভূমিকা গ্রহণ করে জায়োমান ক্লোরিন। আমরা জানি জায়োমান অক্সিজেন, জায়োমান হাইড্রোজেন, জায়োমান যেগুলোই হবে সেগুলো খুব মোর রিঅ্যাক্টিভ। তো অম্লরাজ কোথায় ব্যবহার করা হয়? সোনা, প্লাটিনাম, রূপা, খাদ দেওয়া হয়, মানে ওটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য। তো যখন তুমি সোনা কিনবে তাকে স্টেবিলিটি দেবে, কিন্তু যখন তুমি সোনা বিক্রি করতে যাবে তখন কিন্তু ওই খাদটাকে বার করবে। তো সেই খাদটাকে বার করার জন্য আগে সোনা বা প্লাটিনামকে কিছুতে দ্রবীভূত হতে হবে। তার জন্য আমরা কি ব্যবহার করি? অম্লরাজ। অম্লরাজের কাজ হচ্ছে সোনাকে দ্রবীভূত করা। কিভাবে করে? ধরে নাও সোনা আছে, তার মধ্যে অম্লরাজে সোনা দিয়ে দিলাম, তাহলে কে বিক্রিয়া করবে? এই জায়োমান ক্লোরিনটা কিন্তু এখানে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাহলে জায়োমান ক্লোরিন তৈরি করবে ক্লোরো অরিক অ্যাসিড। ক্লোরো অরিক অ্যাসিড তৈরি করে। এই ক্লোরো অরিক অ্যাসিড পুনরায় HCl এর সাথে বিক্রিয়া করবে, করে কি করবে? একটা দ্রাব্য অ্যাসিড তৈরি করে। দ্রাব্য অ্যাসিড ক্লোরো অরিক অ্যাসিড। আবার বলছি, ক্লোরো অরিক অ্যাসিড যেটা অম্লরাজে দ্রাব্য।
তার ফলে সোনাটা আলাদা হয়ে গেল, খাদগুলো যেহেতু দ্রাব্য নয় সেটা থেকে গেল, পরে সেখান থেকে আবার সোনাকে আমরা বার করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের যে প্লাটিনাম আছে, প্লাটিনামও সেম কাজ করে। আমি রিয়াকশনটা দেখাচ্ছি না, কি লবণ তৈরি করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, HAuCl4 এটা দ্রাব্য, এর নাম কি? ক্লোরো অরিক অ্যাসিড। ক্লোরো অরিক অ্যাসিড এটা দ্রাব্য। তাই যদি প্লাটিনাম দিয়ে করা হয়, প্লাটিনামের ক্ষেত্রে এটা তৈরি হবে প্লাটিনিক অ্যাসিড PtCl4, আর এইটা যে লবণ হবে প্লাটিনিক অ্যাসিড তৈরি করবে ও H2PtCl6, এটাও দ্রাব্য। তার মানে প্লাটিনাম, সোনা এরা সব এই অম্লরাজে দ্রবীভূত করে তাদেরকে পৃথক করা হয় খাদ থেকে। এই জন্য অম্লরাজটা এত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অম্লরাজ কি? 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ অম্লরাজ। এর থেকে জাইমান ক্লোরিন পাই, যেই জাইমান ক্লোরিন সোনাকে দ্রাব্য অ্যাসিডে পরিণত করে, তার ফলে সেখান থেকে আমরা পৃথক করতে পারি। ঠিক আছে, আচ্ছা লাস্ট যেটা পড়বো এটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শনাক্তকরণ। তো শনাক্তকরণের দুটোর মধ্যে ফার্স্ট যদি নাম উল্লেখ করে না দেয় তাহলে এই বিক্রিয়াটা লিখতে পারো, সেটা হচ্ছে উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি আমি এটা উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমি যদি কপার কুচি যোগ করে দিই তাহলে কি তৈরি হবে? জিঙ্কের সঙ্গে বিক্রিয়া, কিউপ্রিক নাইট্রেট CuNO3(2), কিউপ্রিক নাইট্রেট কনসেন্ট্রেট মানে NO2 তৈরি হবে প্লাস জল। এবার বিক্রিয়াটার বৈশিষ্ট্য কি? এটার কালার হচ্ছে বাদামি। ওই জন্য দেখবে যে যখন তোমরা কোনো জুয়েলারির দোকানে একটা ওই দেখবে কাঠকয়লার উনুন আছে, তার উপর একটা ঘোড়ায় আর পাত্রে কিছু থাকে, ওখান থেকে একটা ঝাঁঝালো গ্যাস বেরোয় যার কালারটা হচ্ছে ব্রাউন, এইটা হচ্ছে সেইটা NO2। তার মানে বাদামি কালারের যদি গ্যাস বেরায় তাহলে বুঝতে হবে ওই অ্যাসিডটা কি আছে? নাইট্রিক অ্যাসিড আছে। এই বিক্রিয়াটা দিয়ে তোমরা শনাক্ত করতে পারো। কিন্তু তোমাদের আরেকটা শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে বলয় পরীক্ষা। এটা খুবই ইম্পর্টেন্ট, বলয় পরীক্ষা। তো বলয় পরীক্ষাটা কি? প্রথমে তোমার একটা টেস্ট টিউবে ধরে নাও নাইট্রিক অ্যাসিড আছে, খুব সতর্কতার সাথে করতে হয়, নাইট্রিক অ্যাসিড রাখা আছে। যে আয়তনের নাইট্রিক অ্যাসিড আছে সেই সম আয়তনের সদ্য প্রস্তুত ফেরাস সালফেট নিতে হবে। তার মানে ফেরাস সালফেট নিব, তার মধ্যে কি আছে? নাইট্রিক অ্যাসিড আছে। দুটোই কি হতে হবে? সম পরিমাণ, সম পরিমাণে নেব। এবার টেস্ট টিউবকে একটু কাত করব, কাত করে তার গা দিয়ে ড্রপ ড্রপ করে আস্তে আস্তে আমাকে সালফিউরিক অ্যাসিড ফেলতে হবে কনসেন্ট্রেট। সালফিউরিক অ্যাসিড ভারী, ও নিচে গিয়ে জমা হবে। খেয়াল রাখতে হবে যেন টেস্ট টিউবের টেম্পারেচার বেড়ে না যায়। যদি বেড়ে যায় তাহলে আমার অ্যাসিড দেওয়া বন্ধ করতে হবে, আর তা না হলে টেস্ট টিউবকে ঠান্ডা করতে হবে। তা না হলে কিন্তু সালফিউরিক অ্যাসিড যদি জলে পড়ে তাপ উৎপাদক বিক্রিয়া ছিটকে আসতে পারে। তো সেই জন্য আস্তে 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 ফেলবো, তাহলে ওটা নিচে গিয়ে জমা হবে। তাহলে এখানটা কি তৈরি হবে? সালফিউরিক অ্যাসিড যোগ করলাম। যোগ করার পর কিছুক্ষণ রেখে দেবো, হোল্ড করতে হবে, নাড়ালে হবে না। টেস্ট টিউব হোল্ডারে ব্যাকা করে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখবো টেস্ট টিউবের এখান দিয়ে একটা ব্রাউন রিং তৈরি হয়েছে। এই রিংটা যখনই তৈরি হয়েছে তার মানে যে অ্যাসিডটা ছিল প্রথমে সেটা নাইট্রিক অ্যাসিড আছে, কিন্তু রিংটা কিন্তু আনস্টেবল, অস্থায়ী। তুমি যদি টেস্ট টিউবে একটা টোকা মারো ওর সঙ্গে সঙ্গে ডিজলভ হয়ে যাবে, তার মানে দ্রবীভূত হয়ে যাবে, আবার তোমাকে করতে হবে। তো সেই জন্য বিক্রিয়াটা খুব সতর্কতার সাথে করতে হয়, তা না হলে কিন্তু বিক্রিয়াটা হয় না। বিক্রিয়াটার সমস্যাটা কি? বিক্রিয়াটার যে কেমিক্যাল রিয়াকশন, এই রিয়াকশনটা কিন্তু খুব বড়। তো এই তিনটা জিনিস মেশানো হয় মূলত। আচ্ছা, এবার এই বিক্রিয়ায় কি তৈরি হবে তোমাদের? ফেরাস সালফেট Fe2SO4 হোল থ্রাইস, সঙ্গে তৈরি হবে NO
প্লাস জল, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করবে। এই রিয়াকশনটা কিন্তু এখানেই শেষ হয়নি। এই যে NO তৈরি হলো তার সঙ্গে কি আছে, জল আছে। এবার জল কিভাবে বিক্রিয়া করে, ফেরাস সালফেট আছে, এ জলে দ্রাব্য, এ কি তৈরি করে, ফেরাস সালফেট হেক্সাহাইড্রেট, হেক্স মানে 6, হাইড্রেট মানে হচ্ছে জল, এটা তৈরি করে। এবার এ কি করবে, এর মধ্যে দ্রবীভূত হবে, তাহলে FeH2O SO4 প্লাস NO যুক্ত হয়, যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করবে সেটাই হচ্ছে বাদামি বর্ণের বলয়। FeNO H2O 5 SO4, এইটাই হচ্ছে বাদামি বর্ণের বলয়। এর নাম কি, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন 2 সালফেট। নামটা কিন্তু অনেক বড়, পেন্টা মানে 5, পেন্টা অ্যাকুয়া মানে জল, একই মাত্রাতে হবে, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন 2 সালফেট যৌগটার নাম। বা এটাকে আরেকভাবেও বলতে পারো নাইট্রোসো ফেরাস সালফেট, নাইট্রোসো ফেরাস সালফেট পেন্টাহাইড্রেট, এটাও বলা যেতে পারে। এই যে বাদামি বর্ণের জটিল যৌগটা তৈরি হলো, এটাই হচ্ছে বলয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আবার একটু নামটা বলছি, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন 2 সালফেট, এই হচ্ছে আমাদের বলয় পরীক্ষার কেমিক্যাল ইকুয়েশন। এবার ইকুয়েশনের এইগুলোতে ব্যালেন্সের খুব একটা প্রয়োজন পড়ে না, বাকি ক্ষেত্রে খুব দরকার পড়ে। তো ব্যালেন্স যদি করতে চাই 6 2 3 3 2 4, 3 দুগুণ 6, 2 8, 4 দুগুণ 8, ব্যালেন্স কমপ্লিট। এই হচ্ছে তোমাদের নাইট্রিক অ্যাসিডের টোটালে। নাইট্রিক অ্যাসিডের ব্যবহার আছে তোমাদের, তো ব্যবহারের মধ্যে নাইট্রিক অ্যাসিড TNT বিস্ফোরক প্রস্তুত, আগের দিনও সালফিউরিক অ্যাসিডে পড়েছ, বিস্ফোরক প্রস্তুতিতে কাজে লাগে। নাইট্রেট লবণ তৈরি করতে আমাদের বেশি কাজে লাগে, যত নাইট্রেট লবণ আছে সেই সব ক্ষেত্রে কাজে লাগে। তেজি জল বিভিন্ন ধাতব বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। এই হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, কস্টিক সোডার তোমার গুরুত্বপূর্ণ বিক্রিয়াটাই দেখাচ্ছি। কস্টিক সোডা NaOH, এর রাসায়নিক বিক্রিয়া ইম্পর্টেন্টটাই দেখাচ্ছি আমি। রাসায়নিক বিক্রিয়া এমনি জানোই, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ জল তৈরি করে, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে দেখিয়েছি। গুরুত্বপূর্ণ যে বিক্রিয়া সেটা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। কস্টিক সোডার জলীয় দ্রবণে যদি অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করা যায়, তাহলে অ্যালুমিনিয়াম কস্টিক সোডার জলীয় দ্রবণ যোগ করব, কি তৈরি হবে, সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 2 2 2 3 হয়েছে। যদি কস্টিক সোডার জলীয় দ্রবণে জিঙ্ক যোগ করা যায়, জিঙ্ক, তাহলে জিঙ্ক প্লাস NaOH, এর অ্যাকুয়াস সলিউশন, এটা জলীয় দ্রবণ আছে, তাহলে এ বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস H2, এও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। পার্থক্য কি, লবণ দুটো, একটা অ্যালুমিনেট একটা জিঙ্কেট লবণ তৈরি করে। এখানে যদি 2 দিয়ে দিই ব্যালেন্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্ষারের সাথে দুটো বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া তোমাদের পরীক্ষাতেও দেওয়া হয়। কস্টিক সোডার ব্যবহার কি, সাবান প্রস্তুত, আমাদের সাবানে কিন্তু কস্টিক সোডা আছে, তো সেই সাবান প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কস্টিক সোডার ভূমিকা গুরুত্বপূর্ণ। নেক্সট,
কস্টিক সোডা বা অ্যাসিড ক্ষার নিয়ে যখন আমরা কাজ করব তো কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন আমাদের বাথরুমে মিউরেটিক অ্যাসিড থাকে, কিন্তু ওটা পিউরিফাইড নয়, তাও গায়ে পড়লে কিন্তু একটু জ্বলে। তো যখন সতর্কতাটা কি, যদি কেমিস্ট্রি ল্যাবে কাজ করো অ্যাপ্রন পরতে হবে, মানে সাদা রঙের যেগুলো ডাক্তাররা পরে অ্যাপ্রন, কারণ অ্যাসিড জামা কাপড়ে পড়লে পুড়ে যায়। প্লাস চোখে চশমা পরতে হবে এবং সেটা ঢাকা, যাতে কোনো রকমের ছিটকে আমার চোখের জন্য না আসে। নাইট্রিক অ্যাসিড যদি চোখে পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধত্ব চলে আসবে, কারণ কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড খুব ক্ষতিকারক। এবার এত প্রোটেকশনের পরেও যদি ভুলবশত আমার শরীরে অ্যাসিড বা ক্ষার পড়ে যায়, কি করব? এটা কিন্তু গুরুত্ব সহকারে শুনবে। আমরা কিছু ভুল কাজ ইনস্ট্যান্ট করে ফেলি। ধরে নাও অ্যাসিড পড়ে গেছে, তো আমি কি করব? জল দিয়ে ধোবো। আগে দেখতে হবে অ্যাসিডটা কি আছে, যে হাইড্রোক্লোরিক না নাইট্রিক। যদি সেটা থাকে জল দিয়ে ধুবো আগে ভালো করে, দিয়ে সোডিয়াম বাইকার্বনেট এর 1% জলীয় দ্রবণ দিয়ে ধুয়ে দেব। ক্ষতি অল্প হলেও হবে, কিন্তু এ দিলে কি হবে, তোমার ক্ষতির পরিমাণটা কিন্তু কম হবে, ক্ষতিটা কম হবে। কিন্তু যদি সালফিউরিক অ্যাসিড থাকে, ও জল দিয়ে ধুলে তোমার ক্ষতিটা আরও বেশি হবে, কারণ সালফিউরিক অ্যাসিড জলের সাথে বিক্রিয়ায় তাপ উৎপাদক বিক্রিয়া করে। ও কিন্তু তোমার যে ক্ষতটা আছে সেটাকে আরও বেশি পুড়িয়ে দেবে। যদি সালফিউরিক অ্যাসিড থাকে সঙ্গে সঙ্গে 1% সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণ দিয়ে ধুয়ে দেবো, তাহলে কিন্তু ক্ষতিটা কমে যাবে। জল দিলে কিন্তু ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। ওই জন্য সতর্ক রাখতে হবে, HCl নাইট্রিক অ্যাসিড যদি থাকে জল দিয়ে ধুয়ে সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণ দিয়ে আস্তে ভালো করে ধুয়ে দেবো, ক্ষতিটা কমে যাবে। কারণ লবণ আছে, অ্যাসিড বিক্রিয়া এর সাথে অংশগ্রহণ করবে, আমার ত্বকের ক্ষতিটা কম হবে। সালফিউরিক অ্যাসিড থাকলে জল দিয়ে ধোবো না, এটা দিয়েই ভালো করে ধোবো, তাহলে ক্ষতির পরিমাণটা কমে যাবে। কিন্তু যদি ক্ষার হয়, ধরে নাও কনসেন্ট্রেট কস্টিক সোডা পড়ে গেছে, লেবু দিয়ে ধোবো, লেবু, সেই জায়গাটা লেবুর রস দিয়ে দেবো। কারণ লেবুর রসে কি আছে, অ্যাসিড, আর ওটা ক্ষার, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করবে, ক্ষতির পরিমাণটা কমে যাবে, ও লবণ হয়ে যাবে, আর তোমার ক্ষতি হবে না। ওই জন্য যখন তোমরা অ্যাসিড ক্ষার ব্যবহার করবে, এই সতর্কতাটা কিন্তু মাথায় রাখতে হবে, যে অ্যাসিড দিলে কি যোগ করব, এটা অ্যাসিডের জন্য আর এটা হচ্ছে ক্ষারের জন্য, তাহলে তোমার ক্ষতির পরিমাণটা কমে যাবে। না হলে কিন্তু অ্যাসিড বার্ন হয়ে যায়, অর্থাৎ গায়ে যদি অ্যাসিড পড়ে যাবে সেই বার্নটা কিন্তু মানে সারতে একটু সময় লেগে যায়, কারণ ভেতর থেকেও ক্ষতিটা করে দেয়। ওই জন্য সতর্কতা অবলম্বন করবে, যতটা পারবে সতর্কতার সাথে এগুলোকে ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের সতর্কতা সংক্রান্ত, নিরাপদে কিভাবে ব্যবহার করবে সেই সংক্রান্ত। এবার তোমাদের প্রশ্ন আসবে, স্যার অ্যাসিড ক্ষার তো পড়ালেন, তো তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড আমি কি করে বুঝবো? তা বোঝার জন্য আমাকে তোমাকে সমস্ত অ্যাসিডের নাম বলে বলে বলতে হবে, তো সেটা তো সব ক্ষেত্রে মনে রাখা সম্ভব নয়, এত এত অ্যাসিড আছে। তো তার জন্য বিজ্ঞানী সোরেনসেন লঘু অ্যাসিড, মানে লঘু যদি কোনো জলীয় দ্রবণ থাকে কোনো যৌগের, যেখানে H3O+ আয়ন তৈরি করছে, তার ক্ষেত্রে তিনি একটা পদ্ধতি ব্যবহার করলেন। কি রকম আগে দেখো, ধরে নাও এত মোলার H2SO4 এর জলীয় দ্রবণ আছে, তাহলে এর H3O+ আয়নের কনসেন্ট্রেশন কত হবে? H3O+, এই আয়নের কনসেন্ট্রেশন কত হবে? 10⁻⁻⁴ মোল পার লিটার ধরলাম আমি। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এরকম পাওয়ারে মাইনাস আসবে, এটা মনে রাখা খুব কষ্টকর। ওই জন্য বিজ্ঞানী সোরেনসেন একটা কথা বললেন, সেটা হচ্ছে এই জিনিসটাকেই আমি কত সহজে মনে রাখতে পারি, সেটা হচ্ছে পিএইচ স্কেল, পাওয়ার অফ হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনই অম্লত্বের জন্য দায়ী, এই জন্য এটার নাম হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। লিখতে হয় কিন্তু এইভাবে, পাওয়ার অফ হাইড্রোজেন। এটার মানে কি, তোমরা লক করেছো, মাইনাস লক 10 বেশি হবে কনসেন্ট্রেশন অফ H3O+। হয়েছে H3O+ আয়নের কনসেন্ট্রেশন। এবার মাইনাস লগ অফ 10, এই জিনিসটা যদি এখানে বসাই
তাহলে কি হবে 10⁻⁻⁴। আর আমরা লগের ক্ষেত্রে জানি পাওয়ারটা যেটা সেটা সামনে চলে আসে, তাহলে এটা সামনে আসলে মাইনাসে মাইনাসে প্লাস 10⁻10 1 4। দেখো এই মানটা মনে রাখার থেকে এই মানটা মনে রাখা কিন্তু সহজ। এইটাকে বলা হচ্ছে পিএইচ, পাওয়ার অফ হাইড্রোজেন। এর থেকে আমরা কি বুঝতে পারছি, কনসেন্ট্রেশন যত কমাবো তাহলে এই পাওয়ারটা তত বাড়বে, অর্থাৎ এখানে যদি আর একটা শূন্য লাগাই এটা বাড়বে, পিএইচ ভ্যালু বাড়বে। তীব্র অ্যাসিড যারা হবে তার ক্ষেত্রে পিএইচ ভ্যালু কিন্তু কমবে। যত পিএইচ ভ্যালু কম তত অম্লত্ব বেশি, যত পিএইচ ভ্যালু বেশি অম্লত্ব তত কমবে। তার মানে আমি পিএইচ ভ্যালু দেখে বলে দিতে পারবো যে সেটা তীব্র অ্যাসিড না মৃদু অ্যাসিড। পিএইচ ভ্যালু কম মানে তীব্র অ্যাসিড, পিএইচ ভ্যালু বেশি মানে মৃদু অ্যাসিড। তাহলে ক্ষারের ক্ষেত্রেও সেম জিনিস হবে। তো ক্ষারের ক্ষেত্রে কি হয় সেটাকে বলে পিওএইচ, যেহেতু ক্ষারের OH মাইনাস আয়ন থাকে, শুধুমাত্র পার্থক্য কোথায়, মাইনাস লগ অফ 10⁻⁻OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন, OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে। এর যা বক্তব্য এরও সেম বক্তব্য, যত পিওএইচ এর ভ্যালু কমবে তত তীব্র ক্ষারে যাবে, যত পিওএইচ এর মান বাড়বে তত ক্ষারকত্ব কমবে। এবার প্রশ্ন হচ্ছে এই দুটোর যোগফলের মান কত। তো এই দুটোর যোগফলের মান হচ্ছে আয়নীয় গুণফল দিয়ে করা হয়, তোমরা জাস্ট এই যোগফলের মানটা মনে রাখবে 14। এই দুটোর যোগফল হচ্ছে 14। এবার এই দুটোর সাহায্যে, তার মানে আমাকে যদি অম্লত্ব ক্ষারত্ব বুঝতে হয় তাহলে আমাকে এই দুটো মান মনে রাখতে হবে। আবার সেই দুটো মান মনে রাখা কষ্টকর। তো তখন কি করা হলো, একটা যৌগ তার অম্লত্ব ক্ষারত্ব বোঝানোর জন্য পিএইচ এর সাহায্য নেওয়া হলো এবং তার সাহায্যে একটা স্কেল তৈরি করা হলো। এবার বলতেই পারো স্কেল মানে কি স্যার সেন্টিমিটার বা মিটারের স্কেল? নয়, একটা রেঞ্জ। এখানে একটা মানের সীমা বলা হলো, যে সীমাটার মানের পরিবর্তনের সাহায্যে আমি বলে দিতে পারবো যে সেটা অ্যাসিড, ক্ষার না প্রশম। তো তার আগে আমি একটা ইকুয়েশন দেখেছি, আমরা জানি যে জল হচ্ছে প্রশম। যদি প্রশম হয় তাহলে জলে H3O+ আয়নের যে কনসেন্ট্রেশন আর OH মাইনাস আয়নের যে কনসেন্ট্রেশন দুটোই ইকুয়াল। দুটোরই উভয় পক্ষে যদি লগ নিই 10 বেসে, তাহলে লগ H3O+ লগ 10 বেস OH মাইনাস, দুটোরই মাইনাস করলাম, তাহলে দেখো পিএইচ পিওএইচ এর কনসেপ্ট চলে এসছে, তাহলে এটা পিএইচ পিওএইচ। তার মানে জলের ক্ষেত্রে পিএইচ আর পিওএইচ এর মান সমান, দুটোর যোগফল 14। তার মানে জলের ক্ষেত্রে প্রশম, জলের ক্ষেত্রে এই দুটোর ভ্যালু হবে কত? 7। কারণ দুটো যদি সমান হয় তাহলে পিএইচ আর পিওএইচ যদি 14 হয় তাহলে প্রত্যেকে কত করে আছে? 7। এই 7কে বলা হচ্ছে সেই মানের সীমার মধ্যমান। কেন? দেখো যোগফল যদি 14 হয় তার অর্ধেক 7, তার মানে মিডল মান হচ্ছে 7। তার মানে বলা হচ্ছে যদি পিএইচ স্কেল যেটা হবে সেই স্কেলটা কি হবে? এই রকম, যার মানটা শুরু হবে 14তে গিয়ে শেষ হবে, শুরু হবে 0 থেকে, মিডল মানটা হবে 7। তার মানে স্কেলটার সীমা কত? 0 থেকে শুরু হবে 14তে গিয়ে শেষ হবে, আর মিডল মানটা হবে 7। এই 7 কথার অর্থ কি? যে সমস্ত দ্রবণের পিএইচ ভ্যালু 7 তার মানে তারা হচ্ছে প্রশম। যাদের মান 7-এর থেকে বেশি পিএইচ এর মান তারা হচ্ছে ক্ষারীয় বা ক্ষারকত্ব প্রদর্শন করবে, ক্ষারীয়। আর যারা 7-এর কম প্রদর্শন করবে তারা হচ্ছে আম্লিক, তারা হচ্ছে আম্লিক। তার মানে পিএইচ এইভাবে দেখাচ্ছি, পিএইচ এর মান ইকুয়াল টু 7 মানে প্রশম, পিএইচ লেস দেন 7 মানে হচ্ছে আম্লিক, পিএইচ গ্রেটার দেন 7 মানে ক্ষারীয়। এবার রেঞ্জটা কত? রেঞ্জ হচ্ছে 0 থেকে যত 0-র কাছাকাছি যাব মানে তত তীব্র,
আর যত 7-এর কাছাকাছি যাব তত মৃদু অ্যাসিড। তাহলে 0 to 6.99। আর ক্ষারীয় প্রদর্শন হচ্ছে 7.01 থেকে 14 পর্যন্ত। যত 14-র কাছাকাছি যাব তত তীব্র ক্ষার, আর যত 7-এর কাছাকাছি থাকবো তত হচ্ছে মৃদু ক্ষার। আবার বলছি, 7-এর থেকে কম, 0-র কাছাকাছি যে মান তীব্র অ্যাসিড, 7-এর কাছাকাছি যেগুলো মান মৃদু অ্যাসিড। 7 মানে 7.01 থেকে 14, 7-এর থেকে বড় যে মানগুলো আছে সেগুলো হচ্ছে মৃদু ক্ষার, আর 14-র কাছাকাছি যে মানগুলো আছে সেগুলো হচ্ছে তীব্র ক্ষারের মান। তার মানে আমি এই মান দেখে বলে দিতে পারবো যে আমাদের যে অ্যাসিড আছে না বেস আছে, মানে অ্যাসিড না ক্ষার, সেটা আমরা কিন্তু বলে দিতে পারবো। এবার আমি কয়েকটা মান দেখাচ্ছি, তোমরা নিজেরাই এখন দেখে বুঝতে পারবে যে আমাদের ভ্যালুটা কি। ফার্স্ট আমাদের রক্তের পিএইচ ভ্যালু কত? 7.4। ওই জন্য দেখবে স্যালাইন ওয়াটার দেওয়ার সময় কিন্তু ওখানে পিএইচ ভ্যালু চেক করা হয়। ওটা যদি দেওয়ার সময় রক্তের পিএইচ এর সাথে ম্যাচ না করে তাহলে কিন্তু বিপদ মানে ঘটতে পারে। তাহলে রক্তে 7.4 মানে ক্ষারীয় চরিত্র, দেখো 7-এর থেকে বেশি হয়েছে। বৃষ্টির জল এর পিএইচ ভ্যালু 5.6, তার মানে দেখো 7-এর থেকে কম, তার মানে আম্লিক। আমাদের যে লালারস, আছে, এই লালারসের পিএইচ ভ্যালু হচ্ছে 6 থেকে 7-এর মধ্যে থাকে, মানে 6 পয়েন্ট সামথিং আর 7 পয়েন্ট সামথিং। তার মানে এটা অ্যাসিড এবং ক্ষার, মানে খুব মৃদু ক্ষার, এর মাঝামাঝিই থাকে লালারসেরটা। পাকরস মানে আমাদের খাদ্য পরিপাকে HCl সাহায্য করে, তার পিএইচ ভ্যালু 1.2 থেকে 3-এর মধ্যে থাকে। তার মানে আমাদের যে পাকরস সেটা আম্লিক প্রকৃতির হয়। তো এইরকম কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখালাম মান দেখে, এগুলো সব কিন্তু পিএইচ ভ্যালু। এই পিএইচ ভ্যালু দেখে আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারছি যে আমাদের যে দ্রবণটা আছে সেটা আম্লিক না ক্ষারীয়। এই মান দেখেই আমরা কিন্তু বলে দিতে পারবো। তো এই পিএইচ এর আমাদের কিছু গুরুত্ব আছে প্রচণ্ড হারে। প্রথম হচ্ছে আমাদের মুখ থেকে শুরু করছি। আমাদের মুখে লালারস আছে, পিএইচ ভ্যালু কত বললাম? 5.6 থেকে 7-এর মধ্যে। যদি কমে যায় তাহলে কি হবে? তাহলে অম্লত্ব বাড়ছে মানে আমাদের দাঁতের এনামেল ক্ষয়ে যাবে, তার ফলে দাঁতের ক্ষয় শুরু হবে। অনেকের দাঁত দেখবে খুব একটা মানে ঠিকঠাক নেই, খুব ক্ষয়ে যাচ্ছে, কালো কালো দাগ চলে আসছে, মানে তোমার লালারসের পিএইচ ভ্যালু বেড়ে গেছে, তার জন্য এই ঘটনাটা ঘটছে। ডাক্তারকে দেখালে ওনারা ওষুধ দিয়ে সেটাকে ঠিক করা যায়। নেক্সট, আর কোথায়? কৃষিক্ষেত্রে কি করা হয়? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, প্রচুর সার প্রয়োগ করা হয়। এই সারগুলো প্রয়োগ করার ফলে জমির পিএইচ ভ্যালু কমতে থাকে, তার মানে আম্লিকত্ব হয়। একটা জমি তখনই ভালো চাষাবাদের উপযোগী হবে যদি তার পিএইচ ভ্যালু 7-এর কাছাকাছি হয়। যদি দেখা যায় যে পিএইচ ভ্যালু অনেক নিচে নেমে গেছে, আম্লিক হয়ে যাচ্ছে, গাছপালা হবে না, গাছের পাতা শুকিয়ে যাবে, তখন কি করতে হবে? সেই জমিতে আর চাষাবাদ না করে চুন দিয়ে আগে তার যে অতিরিক্ত অম্লত্ব আছে, চুন দিয়ে আগে তার অম্লত্বকে নষ্ট করতে হবে, তারপরে আবার সেটা চাষের উপযোগী হবে। পুকুরে মাছ চাষ হয়, সেখানেও সার প্রয়োগ করা হয়। প্লাস বৃষ্টির জলে দেখো 5.6 হয়ে যাচ্ছে। আর একটা মাছের বেঁচে থাকার জন্য পিএইচ ভ্যালু মোটামুটি জলের 7 to 7.8 হতে হবে পিএইচ ভ্যালু সেই জলের। তো দেখা যাচ্ছে বৃষ্টির জলে পিএইচ ভ্যালুকে কি করছে? নামিয়ে দিচ্ছে। তার মানে তোমার পিএইচ ভ্যালুকে কি করতে হবে? বাড়াতে হবে, চুন যোগ করে দেবো। ওই জন্য দেখবে পুকুরে মাঝে মধ্যে চুন দেয়, যাতে কি হয়? পুকুরের পিএইচ ভ্যালুটা ঠিকঠাক থাকে। নেক্সট, আমাদের পাকস্থলী। এটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। ধরে নাও কোথাও খেতে গেছো, রিচ খাবার খেয়েছো, অ্যাসিড হয়ে গেছে, টকটক ঢেক উঠছে, পেট ভার হয়ে গেছে। এটা কেন হয়? প্রথম কথা হচ্ছে আমরা যে নর্মাল খাবারটা খাই তার জন্য যেটুকু HCl নিঃসরণ করার কথা সেটা করে এবং পিএইচ ভ্যালুকে এই মধ্যে রাখা হয়। রিচ খাবার খেলে কি হয়? HCl এর ক্ষরণ বেড়ে যায় এবং বেড়ে কত হয়? 1.2 এর নিচে নেমে যায়, মানে মোর আম্লিক হয়ে যায়, মানে অতিরিক্ত আম্লিক। তখনই আমাদের অ্যাসিড হয়ে যায়। তখন আমরা কি করি?
হয় ইনো খায়, নাহলে ওই তোমার অ্যাসিলক খায়, প্যান 40 খায়, এইগুলো খায়। কিন্তু ওষুধ খাবারও একটা নিয়ম আছে। আমি গ্যাস হলো খেয়ে নিলাম এবং সেটা যদি কন্টিনিউ করতে থাকি সেটাও অসুবিধাজনক, কারণ গ্যাস্ট্রিক আলসার আসতে পারে। মানে তুমি ওষুধ খাচ্ছ, কিডনি এফেক্ট হয়। মানে আমাদের যত গ্যাসের ওষুধ আছে যতগুলো, প্রত্যেকেই কম বেশি আমাদের কিডনিকে এফেক্ট করে। তো সেই জন্য ওষুধ খাওয়ারও কিছু নিয়ম আছে। যেমন কার্বোজাইম খাবার পর খায়, প্যান 40 খাবার আগে খায়, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার অ্যাসিড হলো ওষুধ খেয়ে নিলাম তা নয়, নিয়মটা জানতে হবে। যেমন হচ্ছে আমাদের ফেমোসিড 40, ঠিক আছে, তারপরে হচ্ছে প্যান 40, এগুলো সব খাবার আগে খেতে হবে। ইনো খাবার পরে খেতে হবে, কার্বোজাইম খাবার পরে খেতে হবে। খাবার পরে খাবার, খাবার আগে খাবার পার্থক্য কি? খাবার পরে খাচ্ছি কেন? অ্যাসিড বেশি হয়ে গেছে। আমি যে জিনিসটা খাচ্ছি সেটা ক্ষার খাচ্ছি, ক্ষারীয় জিনিস খাচ্ছি। অতিরিক্ত HCl কে ক্ষার কি করবে? লবণ জলে পরিণত করবে, আমার অ্যাসিডিটি কমে যাবে। খাবার আগে খেলে কি হবে? ধরে নাও তুমি খাবারই খাওনি, ওষুধ খাচ্ছ। বাড়িতে দেখবে যাদের গ্যাসের প্রবলেম আছে ওরা সকালে উঠে কিন্তু খালি পেটে ওষুধ খায়। সেটা কি খায়? হয় প্যান 40 হতে পারে, জিনট্যাক হতে পারে, ফেমোসিড 40, আরও একাধিক ওষুধ আছে, কমন কিছু ওষুধের নাম বললাম। এদের কাজ হচ্ছে PPI, ঠিক আছে, PPI এই জিনিসটা করা হয়। এই PPI কথার অর্থটা কি? এদের কাজ হচ্ছে আমাদের যে প্রোটন প্রোটেক্ট বা প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর, এই কথাটার অর্থ কি? এদের কাজ হচ্ছে এরা HCl এর ক্ষরণ, খাবার আগে খাচ্ছি যখন, ও HCl এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ তুমি রিচ খাবার খেলে যদি আমি ওষুধ না খাই ক্ষরণটা বেশি হবে, কিন্তু যদি আগেই খেয়ে রাখো তোমার ক্ষরণটা কিন্তু নিয়ন্ত্রিত করে দিবে। তার ফলে কি হবে? তার ফলে যে সুবিধাটা হবে, তোমার অ্যাসিডের প্রবলেম হবে না। অর্থাৎ ফেমোসিড 40 বা ফেমোসিডের যে ব্যান্ডগুলো আছে সেটা, জিনট্যাক, তারপরে প্যান 40, এগুলো সব খাওয়ার আগে খাওয়া হয় PPI এর জন্য, প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ HCl এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য আগে খায়। আর পরে খেলে কি হবে? অতিরিক্ত HCl কে প্রশমিত করবে, তার ফলে আমাদের কি থাকবে? অ্যাসিড যে আছে সেটা। ওই জন্য দেখবে ইনোতে লেখা থাকে 5 সেকেন্ডের রিলিফ। তুমি খাচ্ছ দেখবে ফেনা তৈরি হচ্ছে, এবং সেটা খাচ্ছ যখন কার্বন ডাই অক্সাইড, ওটা অনলি কার্বন ডাই অক্সাইড বেরাচ্ছে, খেলে পেটে চলে যাবে, তারপরে সেটা ক্ষার আছে প্রশমিত করবে, দেখবে ইনস্ট্যান্ট রিলিফ হচ্ছে। এটাই হচ্ছে কাজ আমাদের, ঠিক আছে? তো এইটাকে আমরা বলি, এই যে ওষুধগুলোর কথা বললাম এগুলো সব হচ্ছে অ্যান্টাসিড। আচ্ছা, তোমাদের এবার যেগুলো আছে আমি একসাথে কম্বাইন করে বলছি, সেটা হচ্ছে অক্সাইড। অক্সাইড মানে ধাতু বা অধাতুর সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাকে আমরা কি বলি? অক্সাইড। যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো অধাতুর সাথে আছে অক্সাইড। আবার ধাতুর সাথেও থাকতে পারে, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড হতে পারে। আবার জলের সাথে যুক্ত হচ্ছে N2O, NO, CO আছে। এগুলোকে বলে অধাতব অক্সাইড, এগুলো ধাতব অক্সাইড, এগুলো প্রশম অক্সাইড। মানে আম্লিক অক্সাইড কারা? যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করবে এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ তৈরি করবে। দেখো কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড, SO2 সালফিউরিক অ্যাসিড, NO2 নাইট্রিক অ্যাসিড। এদেরকে কি বলে? এরা হচ্ছে অধাতব অক্সাইড। সমস্ত অধাতু যে অক্সাইড তৈরি করবে সেগুলোকে সবই আমরা বলবো আম্লিক অক্সাইড। ব্যতিক্রম কিছু থাকেই। ধাতুর ক্ষেত্রে কি? ধাতব অক্সাইড। এরা কি করে? জলে দ্রবীভূত হয়ে ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই জন্য এদেরকে আমরা কি বলছি? ক্ষার। এরা হচ্ছে ধাতব অক্সাইড, এগুলোকে বলে ক্ষারীয় অক্সাইড। এরা কি? প্রশম। প্রশম মানে কি? প্রশম মানে হচ্ছে এরা অ্যাসিড ক্ষার কারোর সাথেই বিক্রিয়া করে না। আর একটা আছে উভধর্মী অক্সাইড, যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। এরা অ্যাসিড ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে। যেমন জিঙ্ক অক্সাইড
অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড করবে যদি HCl থাকে। যদি ক্ষার থাকে সোডিয়াম জিঙ্কেট, প্রথমেই বিক্রিয়া দেখালাম সোডিয়াম জিঙ্কেট, ওটা জিঙ্ক ছিল, এখানে জিঙ্ক অক্সাইড, ওইও সোডিয়াম জিঙ্কেটই তৈরি করবে, ওখানে হাইড্রোজেন, এখানে জল তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে এটা আম্লিক অক্সাইড, এটা ক্ষারীয় অক্সাইড, যত ধাতব অক্সাইড, এটা প্রশম অক্সাইড, এরা অ্যাসিড ক্ষার কারোর সাথে বিক্রিয়া করবে না। এটা উভধর্মী অক্সাইড, এরা অ্যাসিড ক্ষার উভয়ের সাথে কিন্তু বিক্রিয়া করে। ঠিক আছে, ব্যতিক্রম আম্লিক অক্সাইডে ম্যাঙ্গানাস হেপ্টক্সাইড, এ ধাতব অক্সাইড কিন্তু আম্লিক, ব্যতিক্রম। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 ব্যতিক্রম, আম্লিক অক্সাইড এটা। ক্রোমিয়াম অক্সাইড Cr2O7 এটাও O7 বলছি, O3 ক্রোমিয়াম অক্সাইড, এটাও কিন্তু আমাদের কি ধাতব অক্সাইড কিন্তু আম্লিক। তাহলে এই অক্সাইডগুলো একটু দেখে রাখবে কোনটা কি ধরনের অক্সাইড। এবার এই আম্লিক অক্সাইডের আমাদের পরিবেশে কি প্রভাব আছে? যখন ধরে নাও মেঘ করেছে, বজ্রবিদ্যুৎ হচ্ছে, তখন একটা মানে ঊর্ধ্বাকাশে একটা ঘটনা ঘটে। সেটা কি? নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়, দিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড আবার বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড করে। বাতাসে সালফার ডাই অক্সাইড, যত সালফার উৎপন্ন হবে পরিবেশ দূষণ তত বাড়বে। অক্সিজেন বায়ুর অক্সিজেনের সাথে বিদ্যুৎ স্ফুলঙ্গে যুক্ত হবে, সালফার ট্রাই অক্সাইড করবে। তার মানে আমার বায়ুতে এই যৌগগুলো উপস্থিত হলো, মানে এই অক্সাইডগুলো। এবার বৃষ্টি হচ্ছে, এরা বৃষ্টির জলে দ্রবীভূত হবে, কি তৈরি করবে? নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। সালফার ট্রাই অক্সাইড, এও জলে দ্রবীভূত হলো, তৈরি করবে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। আর আমাদের পরিবেশে তো কার্বন ডাই অক্সাইড ম্যাক্সিমাম আছেই। কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড H2CO3। দেখো বৃষ্টির জলে এতগুলো অ্যাসিড এসে জুড়ল। এবার যত বেশি পলিউশন হবে তত এই উপাদানগুলো বাড়বে, SO2 বাড়বে, CO2 বাড়বে, তার মানে অ্যাসিড তত বেশি পরিমাণে হবে। বৃষ্টির জলের অম্লত্ব, যেটা পিএইচ ভ্যালু বৃষ্টির জলের 5.6, যত অ্যাসিড বাড়বে বিলো 5.6 হয়ে যাবে বৃষ্টির জল অম্লত্ব, তার মানে সেটা কি হবে? অ্যাসিড বৃষ্টি হবে। আর তার ফলে কি হবে? তার ফলে আমাদের সব থেকে বড় যেটা, তাজমহলকে রক্ষা করা কঠিন হয়ে যাবে, যেটাকে বলে স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সার কি? যদি এই রকম পরিবেশ দূষণ চলতেই থাকে তাহলে কিন্তু একটা বড় সমস্যা তাজমহলকে রক্ষা করা। তাজমহলে কি আছে? মার্বেল পাথর, ক্যালসিয়াম কার্বনেট হয়েছে। ধরে নাও তার সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি হয়েছে? সালফিউরিক অ্যাসিড। তাহলে বাতাসে সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিড বৃষ্টি হয়েছে, এ বিক্রিয়া করবে, তৈরি করবে ক্যালসিয়াম সালফেট CO2 প্লাস H2O। এই ক্যালসিয়াম সালফেটটা মার্বেল পাথরের উপর জমবে, তাহলে মার্বেল পাথর বিক্রিয়া করছে, মার্বেল পাথরের কি হবে? ক্ষয় হতে থাকবে, কালো কালো ছোপ হয়ে যাবে, ঔজ্জ্বল্য নষ্ট হবে, তার ফলে ঔজ্জ্বল্যতা নষ্ট হবে। ওই জন্য তাজমহলের আশেপাশে যত সালফিউরিক অ্যাসিড উৎপাদনের কারখানা ছিল সবগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যাতে পরিবেশ দূষণ কম হয়। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলে স্টোন ক্যান্সার। এটাও তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়া হয়, শুধু সালফিউরিক অ্যাসিড নয়, নাইট্রিক অ্যাসিডও করতে পারে, সেটা ক্যালসিয়াম নাইট্রেট হবে। তোমাদের যেটা লাস্ট লবণ নিয়ে বলবো, লবণ আসলে কি আমি একসাথেই দেখিয়ে দিচ্ছি যে লবণ কি কি রকমের হতে পারে। তো লবণ আসলে কি, যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনগুলো ধাতু দ্বারা যদি সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হয় তাহলে যে লবণটা পাবো, মানে যে যৌগটা পাবো, তাকেই আমরা লবণ বলি। অর্থাৎ অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন যদি ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়
তাহলেই তাকে আমরা বলবো লবণ। ঠিক আছে, তো এর উপর বেস করে লবণকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো আমি বলছি ফার্স্ট, সেটা হচ্ছে শমিত বা প্রশম লবণ। উদাহরণ দেখলেই বুঝতে পারবে। শমিত লবণ কি, যেখানে অ্যাসিডের যতগুলো হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সবগুলো বেরিয়ে যাবে। যেমন দেখো HCl, হাইড্রোজেন সোডিয়াম দ্বারা রিপ্লেস হলো, সোডিয়াম ক্লোরাইড, তার মানে যটা হাইড্রোজেন ছিল সবগুলো বেরিয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? শমিত লবণ। যেমন ধরে নাও সোডিয়াম সালফেট Na2SO4, সালফিউরিক অ্যাসিডের দুটো হাইড্রোজেন সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়েছে, তাহলে এটা একটা কি? শমিত লবণ। দেখবে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় বলেছিলাম। কার্বনিক অ্যাসিড থেকে পেতে পারি K2CO3, পটাশিয়াম কার্বনেট, তাহলে এখানেও দেখো কার্বনিক অ্যাসিডের দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে, এটাও একটা শমিত লবণ। কিন্তু সব ক্ষেত্রে কি তাই হবে? একটু পরে সেটা বলছি। নেক্সট হচ্ছে অ্যাসিড লবণ। অ্যাসিড লবণ কি, যতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে যদি সবগুলো না বের হয়। যেমন দেখো NaHSO4, সোডিয়াম বাইসালফেট, সালফিউরিক অ্যাসিডের দুটো হাইড্রোজেনের মধ্যে একটা রিপ্লেস হয়েছে, একটা আছে, এই হাইড্রোজেনটাও রিপ্লেস হতে পারে, তার মানে এই লবণটা আম্লিক ধর্ম দেখাবে, এই জন্য এটাকে আমরা কি বলবো? অ্যাসিড লবণ। যেমন পটাশিয়াম বাইসালফেট, এটাও একটা কিন্তু অ্যাসিড লবণ। ঠিক আছে, আরও অনেক আছে, তো সেইগুলোও তোমাদের লবণের মধ্যে পড়ে যাবে। নেক্সট হচ্ছে ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণ কি, ক্ষারে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে সবগুলো যদি ধাতু দ্বারা প্রতিস্থাপিত, মানে অ্যাসিড দ্বারা যদি সম্পূর্ণরূপে OH কে প্রতিস্থাপিত করতে না পারে, বা যদি অন্য কোনো তড়িৎ ঋণাত্মক সেই জায়গাটা ঢুকে যায়। ঠিক আছে, যেমন বেসিক কপার ক্লোরাইড, দেখো CuOHCl, মানে HCl দিয়ে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়নি, এটা একটা কিন্তু ক্ষারকীয় লবণের উদাহরণ। যেমন হচ্ছে এটা একটা বেসিক লেড কার্বনেট, বেসিক লেড কার্বনেট, এটাও একটা কিন্তু ক্ষারকীয় লবণ, যেখানে দেখো প্রতিস্থাপিত হয়নি। তাহলে এই রকম আমাদের কিছু শমিত অ্যাসিড ক্ষারকীয় লবণ আছে, তার মধ্যে আমাদের কিছু কিছু পার্থক্য আছে, এখানে দেখাচ্ছি। যেমন দেখো Na2HPO3, Na2HPO3 এটা কি জাতীয় লবণ? H আছে মানে আমি বলতে পারি এটা অ্যাসিড লবণ, কিন্তু না, এটা অ্যাসিড লবণ নয়, এটা শমিত লবণ। কেন? কারণ এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন যোগ্য নয়, সেই জন্য এই হাইড্রোজেন ও কখনোই রিপ্লেস করতে পারবে না, এই জন্য এটা শমিত লবণ। কিন্তু Na2HPO4 এটা কিন্তু অ্যাসিড লবণে চলে এসছে, কারণ এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন যোগ্য, এইটা ব্যতিক্রম আছে, ওই জন্য এটা মনে রাখবে। 3 হলে শমিত লবণ, 4 হলে অ্যাসিড লবণ হবে। তাহলে অ্যাসিড শমিত লবণ যাতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে না, অ্যাসিড লবণ যাতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে, ক্ষারকীয় লবণ যেখানে প্রতিস্থাপনযোগ্য OH মূলক থাকবে, তাদেরকে আমরা কি বলবো? শমিত লবণ, অ্যাসিড লবণ, ক্ষারকীয় লবণ। এছাড়া আরও কিছু ভাগ আছে, তোমাদের মূলত এই তিনটাই আছে, টোটাল 6 রকমের লবণ পাওয়া যায়, তার মধ্যে তোমাদের 3 প্রকার আছে, বাকি 3 প্রকার পরে জানবে। তার মধ্যে একটা জানোই তোমরা, ফিটকারি, ফিটকারি যেটা দাড়ি কাটলে বা কোথাও কাটলে লাগায়, K2SO4 Al2SO4 হোল থ্রাইস 24H2O, এটা হচ্ছে ওর সংকেত। এটা হচ্ছে যুগ্ম লবণ, দুটো লবণকে পাঞ্চ করে তৈরি করা হয়েছে। তো সেগুলো তোমাদের নেই, আপাতত এইগুলোই দেখবে, উদাহরণ মুখস্থ করবে। আর যে বিষয়গুলো বললাম, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নেই, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, এর মধ্যে OH মূলক আছে, তার উপর বেস করে লবণ, লবণে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে সবগুলো যদি ধাতু বা ধাতব মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ, তাকেই আমরা বলবো লবণ।
আচ্ছা, তোমাদের লাস্ট যেটা আছে প্রশমন বিক্রিয়া, এটা আমাদের ট্রাইট্রেশন বলা হয়। এখানে কি করা হয়, তুল্য পরিমাণ অ্যাসিড নিয়ে তুল্য পরিমাণ ক্ষারে দিয়ে অ্যাসিড ক্ষারের ধর্ম লোপ করে লবণ জল তৈরি করব। এই প্রক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। বিক্রিয়াটার ক্ষেত্রে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেখানে বুরেট, পিপেট, বিকার ব্যবহার করা হয়। বিকারে রাখা হয় ক্ষারকে, যেটা বুরেট আছে তার মধ্যে রাখা হয় হচ্ছে অ্যাসিডকে, সেটাই স্টপকক থাকে, স্টপকক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ফোঁটা ফোঁটা করে তার মধ্যে অ্যাসিড ফেলতে হবে এবং ফেলার পর দেখতে হবে যে কোন মুহূর্ত, কথাটা হচ্ছে মুহূর্ত, কোন মুহূর্তে অ্যাসিড ক্ষারকে সম্পূর্ণরূপে প্রশমিত করলো। সেই এক ফোঁটা মানে ফেলতে থাকলাম, ফেলতে ফেলতে একটা সময় আসবে যে এক ফোঁটা ফেললেই টোটাল বিক্রিয়াটা সমাপ্ত হবে। এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আমি বুঝবো কি করে, তার জন্য ব্যবহার করা হয় নির্দেশক। অর্থাৎ একটা প্রশমন বিক্রিয়ার কাজ কি, তুল্য পরিমাণ অ্যাসিড নিয়ে তুল্য পরিমাণ ক্ষারকে কি করব, প্রশমিত করব, লবণ জল তৈরি করব। সেই ঘটনাটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া করতে গেলে আমাদের কি করতে হবে, প্রশমন ক্ষণ নির্ণয় করতে হবে। অর্থাৎ যে মুহূর্তে অ্যাসিড ক্ষারকে প্রশমিত করলো, সেই মুহূর্তটা নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নির্দেশক। এটা গুরুত্বপূর্ণ। নির্দেশক কি? নির্দেশক হচ্ছে আমাদের কিছু কেমিক্যালি পদার্থ যেটা দিয়ে আমরা প্রশমন ক্ষণ নির্দেশ করব। তো সেগুলো কি কি আছে? লিটমাস আছে, ফেনলফথ্যালিন আছে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আছে। তো আমি তিনটা দেখাচ্ছি, মিথাইল অরেঞ্জ, এই তিনটা আছে। এদের বর্ণ দিয়ে আমরা বিচার করব, প্রশম বর্ণ, অম্ল বা অ্যাসিড বর্ণ, আর হচ্ছে ক্ষারীয় বর্ণ। এই বর্ণগুলো দেখে আমরা বিচার করব। বর্ণের পরিবর্তন করে কিন্তু নিজের প্রশমন ক্ষণ নির্দেশ করে। এর যে এমনি যে বর্ণ, যেমন হচ্ছে আমাদের লিটমাস, লিটমাসের বর্ণ হচ্ছে নর্মালি বেগুনি, হয়েছে। অ্যাসিডে যখন যাবে এর কালারটা চেঞ্জ হবে, লাল হবে, ক্ষারে হবে নীল, হয়েছে। ফেনলফথ্যালিন, এটা হচ্ছে বর্ণহীন, এটাও বর্ণহীন, এটা হচ্ছে গোলাপি, হলো। মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, এটা হচ্ছে কমলা, হয়েছে। কমলার পর হবে হচ্ছে লাল, এটা হবে হলুদ। এই হচ্ছে বর্ণ। কি করে বুঝবো? ধরে নাও আমার একটা ক্ষারের মধ্যে লিটমাস যোগ আছে, তাহলে নীল। এবার আমি কি করব, উপর থেকে অ্যাসিড ফেলবো, যেখানে অ্যাসিডের ফোঁটাটা পড়বে সেখানে লাল। এইভাবে ফেলতে থাকবো, ফেলতে ফেলতে লাল হচ্ছে হচ্ছে হচ্ছে, দেখা গেল আর কালারটা নীল কালারটা আস্তে আস্তে লাইট হতে থাকবে। লাস্টে দেখা গেল এক ফোঁটা ফেললাম, ওই এক ফোঁটাতে প্রশম মানে অ্যাসিড ক্ষার কি হয়েছে, ধর্ম লোপ পেয়েছে। তাহলে কোন বর্ণ হলো? বেগুনি বর্ণ। তখনই আমাকে বুঝে যেতে হবে যে আমার প্রশমন ক্রিয়া শেষ হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের লিটমাস বা নির্দেশক দিয়ে প্রশমন ক্ষণ নির্দেশ করা হয়। যদি ফেনলফথ্যালিন থাকে গোলাপি থাকবে, কালার ফেলবো, এক ফোঁটা দিলাম, টোটাল বর্ণহীন হয়ে গেল, তাহলেই বুঝতে হবে যে আমার প্রশমন ক্রিয়া শেষ হয়েছে। এই ফেনফথ্যালিনের একটা ভূমিকা আছে। ফেনফথ্যালিনের মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিই গোলাপি হবে। এবার তুমি কোথাও কারোর গায়ে দিয়ে দিলে তাহলে কালারটা গোলাপি হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অ্যামোনিয়া আছে, ওটা উদ্বায়ী, উড়ে চলে যাবে। তার ফলে কি হবে, ওর মধ্যে শুধু জল, জল প্রশম, বর্ণহীন হয়ে যাবে। এই জন্য এটাকে বলে বিলীয়মান রং। বিলীয়মান রং কি? ফেনফথ্যালিন মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার মধ্যে 1 থেকে 2 ফোঁটা ফেনফথ্যালিন দিলে গোলাপি বর্ণ হবে। সেটা যখন কোথাও জামা কাপড়ে দেওয়া হবে সেটা গোলাপি কালার হবে। কিছুক্ষণ যদি রেখে দিই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়া চলে যাবে, জল থাকবে, দ্রবণের বর্ণ কি হয়ে যাবে, প্রশম দ্রবণ হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। এই জন্য এইটাকে বলা হচ্ছে বিলীয়মান
রং। এই হচ্ছে তোমাদের সিলেবাস। অ্যাসিড ক্ষার এইগুলো সব পড়ার সময় যেভাবে বললাম সেইভাবে দেখে নিবে। তো এই ছিল তোমাদের সিলেবাসের মধ্যে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ঠিক আছে।